ঢাকার একটা মাত্র চালে দিল্লির সাউথ ব্লকের ঘুম হারাম। 23 জুন বেইজিংয়ের মাটিতে পা রাখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই সফর শুধু কোনো সাধারণ দ্বিপাক্ষিক বৈঠক নয়, ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা আসলে দিল্লির গালে বেইজিংয়ের একটি বিরাট জ্বর। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে আপনি যে কথাটা বলেছেন সেটা যদি করে দেখাতে পারেন তাহলে বাংলাদেশের ইতিহাসের পাতায় আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভিউয়ার্স, প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে দারুণ কিছু কথা বলেছেন। দিল্লিকে সাইড করে চীনের কাছে যাচ্ছেন তারেক রহমান। কোনো অন্ধ অনুগত্য বা কোনো রাজনৈতিক অভিভাবকত্ব নয়। তিস্তা প্রকল্প $1 বিলিয়ন অর্থনৈতিক স্বস্তি পেতেই ঢাকার এই নতুন চাল। দিল্লির হাত সরিয়ে বেইজিংয়ের হাত ধরা, এটা কি নতুন বাংলাদেশের মাস্টার স্ট্রোক? ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বরাবর আমরা সবসময় কি দেখেছি? বিএসএফ এর কাঁটাতারের বেড়া, বিএসএফ এর কড়া নজরদারি। কিন্তু এবার পাশা উল্টে যাচ্ছে, এবার খোদ বাংলাদেশ সরকারি সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার। আপনি ঠিকই শুনেছেন, এখনো সময় আছে। পুরো রাষ্ট্রকে প্রিপেয়ার হতে হবে, আমাদের সমস্ত যুবক শ্রেণীদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে, কোটি লোককে প্রশিক্ষণ দিতে হবে, প্রস্তুত থাকতে হবে, আমাদের বিডিআরকে অথবা বিজিবিকে শক্তিশালী করতে হবে। চায়না এবং পাকিস্তান, ইরান, তুরস্ক সুসম্পর্ক রাখলে আর চিন্তার কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আন্তর্জাতিক হিউম্যান রাইটস তারা প্রতিবেদন করেছে যে ভারতের পশ্চিমবঙ্গের মুসলিমদের জোরপূর্বকভাবে বাংলাদেশে পুশিং এর চেষ্টা করছে ভারতের বিএসএফ। আলহামদুলিল্লাহ, আইনি প্রক্রিয়া ছাড়াই বাঙালিদের পুশব্যাক করছে ভারত। হিউম্যান রাইটস ওয়াচের বিস্ফোরক অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বহু বাঙালি মুসলমানকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের এই অভিযোগে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় সফর চীন সফরে, এটা প্রতীকী নয়, এটা একটা কূটনৈতিক বার্তা। আর এই সফরে ঠিক আগেই পাশ হলো 4,000 কোটি টাকার চীনের এই আনোয়ারা জোন প্রকল্পটি। আসসালামু আলাইকুম। ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশ নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। আপনারা জানেন যে ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আবারও নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং তার সাথে ভারত তাদের অবৈধ নাগরিককে বাংলাদেশকে পুশিং করানোর চেষ্টাকে বৃথা করে দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। সে সম্পর্কিতই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বরাবর আমরা সবসময় কি দেখেছি? বিএসএফ এর কাঁটাতারের বেড়া, বিএসএফ এর কড়া নজরদারি। কিন্তু এবার পাশা উল্টে যাচ্ছে, এবার খোদ বাংলাদেশ সরকারি সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার। আপনি ঠিকই শুনেছেন, ভারতের একের পর এক পুশিং চেষ্টার কড়া জবাব দিতে এবং দেশের নিরাপত্তা নিশ্চিতে এবার স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে কাঁটাতারের বেড়া দেওয়ার মহাপরিকল্পনা করছে বাংলাদেশ। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? ভারতের কোন চাল রুখে দিতে বাংলাদেশের এই পাল্টা ব্যবস্থা? সম্প্রতি জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে বিস্ফোরক তথ্য দিয়েছেন তা রীতিমতো চোখ কপালে তোলার মতো। 2024 সালের 5ই অগাস্টের পর থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ বাংলাদেশে জোরপূর্বক 2369 জনকে পুশিং করার চেষ্টা করেছে, যার মধ্যে মাত্র 11 জনকে বিএসএফ এর কাছে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। 183 জনকে পুশব্যাক করা হয়েছে এবং বাকিদের দেশের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সবচেয়ে বড় ধাক্কাটা এসছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর। নির্বাচন শেষ হতেই বিএসএফ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিং করার অন্তত 36টি বড় ধরনের চেষ্টা চালায়। তবে এবার বিজিবি নীরব দর্শক হয়ে থাকেনি। অত্যন্ত সাহসিকতার সাথে বিএসএফ এর সেই 36টি পুশিংয়ের চেষ্টায় সফলভাবে প্রতিরোধ করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী। শুধু পুশিংই নয়, সীমান্তে বিএসএফ এর হাতে নিরীহ বাংলাদেশি নাগরিকদের নির্মমভাবে হত্যা করা নিয়ে বাংলাদেশ সরকার এবার কড়া অবস্থান নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি সংসদে দাঁড়িয়ে একে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছেন। আমরা জানি এতদিন সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ভারতের পক্ষ থেকে কোনো প্রাতিষ্ঠানিক চুক্তি বা সদিচ্ছা দেখানো হয়নি। ভারত সবসময় আত্মরক্ষার অজুহাত দিয়ে এসছে। কিন্তু বাংলাদেশ এবার দ্বিপাক্ষিক বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রাণঘাতী বা মারাত্মক অস্ত্র ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই অন্যায়ের ক্ষতিপূরণ এবং জবাবদিহিতা ভারতকে করতেই হবে, এই মর্মে পরোক্ষভাবে তীব্র চাপ সৃষ্টি করছে ঢাকা। আর ঠিক এই কারণেই ভারতের এই আগ্রাসী নীতি এবং অনুপ্রবেশ ঠেকাতে এবার স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে বাংলাদেশ সরকার। অনেকে ভাবতে পারেন বাংলাদেশ কি আসলেই কাঁটাতারের বেড়া দিতে পারবে? তাদের জন্য জানিয়ে রাখি, বাংলাদেশ কিন্তু অলরেডি অ্যাকশনে নেমে গেছে। মিয়ানমার সীমান্তে হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলা বারুদ চোরাচালান সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে ইতোমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের জোরালো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সীমান্ত দিয়ে মরণঘাতী মাদক, ক্রিস্টাল ম্যাথ, আইস, ইয়াবা, কোকেন কিংবা অস্ত্র চোরাচালান ঠেকাতে বাংলাদেশ এখন জিরো টলারেন্স নীতিতে। গত এক বছরেই প্রায় 1979 কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি। আর মিয়ানমার সীমান্তে এই সফল উদ্যোগের পর এবার মোক্ষম চাল চালার পালা ভারত সীমান্তে।
ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে বাংলাদেশ নিজস্ব বেড়া নির্মাণ করলে ভারতের পুশিনের রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। এতদিন সীমান্ত নীতিতে বাংলাদেশকে কিছুটা নরম অবস্থানে দেখা গেলেও বর্তমান পরিস্থিতি বলছে বাংলাদেশ এখন নিজের সার্বভৌমত্ব এবং সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ করতে রাজি নয়। ভারতের পুশিন আর বিএসএফ এর আগ্রাসনের মুখে বাংলাদেশের এই কাঁটা তারের বেড়া দেওয়ার পরিকল্পনা কি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ঢাকার এক নতুন ও শক্তিশালী বার্তা? শুধু সীমান্তেই নয়, দেশের ভেতরেও অপরাধ চক্রের বিষ দাঁত ভেঙে দিতে এক বিশাল সাঁড়াশি অভিযানে নেমেছে প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের 1 মে থেকে দেশব্যাপী শুরু হওয়া বিশেষ অভিযানে মাত্র 1 মাসের ব্যবধানে প্রায় 8,000 মাদক মামলায় 10,000-এর বেশি চোরা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 125টি অবৈধ আগ্নেয়াস্ত্র। শুধু তাই নয়, ঢাকার মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকা থেকে 252 জন ছিনতাইকারীকে খাঁচায় পোড়া হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল দেশের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে মরণঘাতী আইস বা ক্রিস্টাল ম্যাথ আসক্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছিল, যা রুখতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে এখন আরও শক্তিশালী করা হচ্ছে। এমনকি আমাদের তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে টিকটক, ফেসবুক পেজ এবং বিভিন্ন গোপন গ্রুপ ব্যবহার করে গড়ে ওঠা কিশোর গ্যাংগুলোর ওপর 24 ঘন্টার সার্বক্ষণিক কড়া নজরদারি চালাচ্ছে সাইবার ইউনিট। আর এই সাঁড়াশি অভিযানের ধাক্কায় বর্তমানে দেশের 75টি কারাগারের ধারণ ক্ষমতার চেয়েও প্রায় পৌনে দ্বিগুণ অর্থাৎ 77,000-এর বেশি কয়েদি বন্দী রয়েছে। অর্থাৎ সীমান্ত থেকে শুরু করে সাইবার ওয়ার্ল্ড অপরাধ দমনে বাংলাদেশ এখন চারদিক থেকে অল আউট অ্যাকশনে। ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে এই মুহূর্তে চলছে দেশের ইতিহাসে সবচাইতে গভীর গ্যাস অনুসন্ধানের কাজ। তিতাসের 31 নম্বর কূপে এই অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। আর এই অভিযানের পেছনে আছে পেট্রোবাংলা, আছে চীনের বিশ্বমানের ড্রিলিং বিশেষজ্ঞ দল এবং আছে বাংলাদেশের নিজস্ব প্রকৌশলী ও শ্রমিকদের অদম্য পরিশ্রম। প্রিয় দর্শক, আজকের এক্সপ্লেনারে জানবো এই প্রকল্প ঠিক কতটা বড়, কি কি চ্যালেঞ্জ আছে, সফল হলে দেশ কি পাবে এখান থেকে, আর এই পুরো অভিযান বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। চলুন শুরু করি। বাংলাদেশের জ্বালানি খাতের কথা উঠলেই একটা বেদনাদায়ক সত্য সামনে চলে আসে। গেল কয়েক বছর ধরে দেশে গ্যাসের ঘাটতি দিন দিন বেড়েই চলছে। কলকারখানা কোথাও কোথাও চলছে না পুরোদমে, বিদ্যুৎ কেন্দ্র হাঁপাচ্ছে, অনেক জায়গায় রান্নাঘরের চুলায় আগুনও জ্বলছে না ঠিকঠাক মতো। কিন্তু মানুষের মনে উদ্বেগ থাকছেই। এই পরিস্থিতিতে সরকার ও পেট্রোবাংলা বারবার একটাই প্রশ্নের মুখোমুখি হচ্ছে: দেশের মাটির নিচে আর কতটুকু গ্যাস আছে? বিশেষত যে গভীরতায় এতদিন আমরা যাইনি, সেখানে কি নতুন মজুদ লুকিয়ে আছে? বাংলাদেশে এতদিন সাধারণত 2,700 থেকে 3,800 মিটার গভীরতায় গ্যাসের মজুদ পাওয়া যেত। এর আগে 4,000 মিটারের কিছুটা বেশি গভীরতায় যাওয়ার নজির থাকলেও সেটাও ছিল সীমিত। এবার লক্ষ্য 5,600 মিটার, যা এই দেশের ইতিহাসে সম্পূর্ণ নতুন এক অধ্যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাছে ঢাকা সিলেট মহাসড়কের অদূরে একটি বিশাল কর্মযজ্ঞ এখন চলছে। এটি হলো তিতাসের 31 নম্বর কূপে, বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং গভীরতম অনুসন্ধান কূপ। এই কূপটি শুধু একটি গর্ত খোঁড়ার কাজই নয়, এটা একটা বৈজ্ঞানিক অভিযান। লক্ষ্য হলো মাটির 5,600 মিটার নিচে লুকিয়ে থাকা অনাবিষ্কৃত গ্যাস স্তরের খোঁজ করা। যদি সেখানে গ্যাস পাওয়া যায় তাহলে শুধু এই একটি কূপ থেকেই প্রতিদিন প্রায় 15 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে। 15 মিলিয়ন ঘনফুট, এই সংখ্যাটা ঠিক কতটা বড়? এটুকু গ্যাস দিয়ে প্রতিদিন লক্ষাধিক পরিবারের রান্না চলে, শিল্প কারখানা সচল থাকে এবং বিদ্যুৎ উৎপাদনে সরাসরি সহায়তা হয়। প্রকল্পটি পরিচালনা করছে পেট্রোবাংলা, আর মাঠ পর্যায়ে কাজ করছে চীনের জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন অধীনস্থ প্রতিষ্ঠান সোয়ানসিন ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি, সংক্ষেপে সিসিডিসি। 2024 সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করা এই প্রতিষ্ঠানটি এর মধ্যে সিলেট 10X, RP11 এবং তিতাসের 28 নম্বর কূপে কাজ সফলভাবে শেষ করেছে। এখন একটু কথা বলা যাক এই কাজে ব্যবহৃত প্রযুক্তি নিয়ে, কারণ এই প্রযুক্তিগুলো এই দেশে আগে কখনো আসেনি। যখন ড্রিলিং মেশিন মাটির 3,750 মিটারের নিচে যাবে, সেখান থেকেই আসল যুদ্ধ শুরু হয়। কারণ ওই গভীরতায় আছে অতি উচ্চ চাপ আর অতি উচ্চ তাপমাত্রার এলাকা। সাধারণ ড্রিলিং সেখানে কাজ করে না। তাই সিসিডিসি ব্যবহার করছে 5টি বিশ্বমানের অত্যাধুনিক প্রযুক্তি। প্রথমত ম্যানেজড প্রেশার ড্রিলিং প্রযুক্তি। এটা মূলত কূপের ভেতরে চাপ নিয়ন্ত্রণের একটি স্মার্ট পদ্ধতি। এই ব্যবস্থায় উচ্চ চাপের এলাকাও
নিরাপদে খনন চালানো সম্ভব। দ্বিতীয়ত, প্রেসার হোয়াইল ড্রিলিং প্রযুক্তি। এই পদ্ধতিতে খনন চলাকালীন রিয়েল টাইমে মাটির ভেতরের চাপ পরিমাপ করা যায়, ফলে বিপদ আসার আগেই সেটি সামলানো সম্ভব হয়। তৃতীয়ত, হাইড্রোলিক ফ্র্যাকচারিং প্রযুক্তি। গ্যাস আহরণের এই পদ্ধতিতে উচ্চ চাপের তরল দিয়ে পাথরের স্তর ভেঙে গ্যাসের পথ তৈরি করা হয়। চতুর্থত, 200 ডিগ্রি পর্যন্ত তাপ সহনশীল তেল ভিত্তিক ড্রিলিং তরল। সাধারণ তরল দিয়ে এতটা গরম পরিবেশে কাজ হয় না। এই বিশেষ তরল ড্রিলিং বিটকে ঠান্ডা রাখে এবং খনন প্রক্রিয়াকে মসৃণ রাখে। 5 নম্বরে আছে উচ্চ তাপমাত্রা সহনশীল সিমেন্টিং প্রযুক্তি। কূপের দেয়াল মজবুত রাখতে যে সিমেন্টিং করা হয় সেটাও হতে হয় বিশেষ ধরনের, যা ভেতরের ব্যাপক উত্তাপেও ভাঙবে না। আর এই পুরো কাজ মাঠ থেকে শুধু মনিটরিং হচ্ছে না, চীনের চেংদু সদর দপ্তর থেকে 24 ঘন্টা ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে রিয়েল টাইম সহায়তা নেওয়া হচ্ছে মাঠের দলকে। প্রযুক্তির কথা বললাম দর্শক, এবার বলি মানুষের কথা। কারণ যে কোনো বড় প্রকল্পের পেছনে থাকে মানুষের ঘাম, পরিশ্রম আর নিষ্ঠা। গেল 19 এপ্রিল থেকে শুরু হয়েছে এই খনন অভিযান। দিনে রাতে, বৃষ্টি রোদে কাজ থামিনি একদিনের জন্য। চীনের 30 বছরের অভিজ্ঞ বিশেষজ্ঞ দলের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন বাংলাদেশের প্রকৌশলী আর শ্রমিকরা। সিসিডিসি শুধু প্রযুক্তি নিয়ে আসেনি, এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে 500-রও বেশি মানুষের স্থানীয় কর্মসংস্থান তৈরি করেছে। অর্থাৎ বিদেশি বিনিয়োগ এখানে শুধু সম্পদ নেয়ার জন্যই আসেনি, সাথে কাজও রেখে যাচ্ছে। এই কূপটি সম্পূর্ণ খনন করতে ধরা হয়েছে 210 দিন এবং আধুনিক প্রযুক্তির কল্যাণে এরই মধ্যে 2174 মিটার খনন কাজ সম্পন্ন হয়েছে। এই কাজ এগিয়ে চলছে নির্ধারিত গতিতেই। তবে এই অভিযান মোটেও সহজ না। এখন পর্যন্ত যতটুকু হয়েছে সেটা তুলনামূলক সরল অংশ। আসল চ্যালেঞ্জ অপেক্ষা করছে আগামী দিনে। মাটির 3750 মিটারের নিচে গেলে পরিস্থিতি আমূল বদলে যায়। সেখানে যে চাপ আর তাপমাত্রা তা এতটাই চরম যে সাধারণ যন্ত্রপাতি কাজ করতে পারে না। ড্রিলিং বিট গলে যেতে পারে, সিমেন্ট ফেটে যেতে পারে, কূপের দেয়াল ধসে পড়তে পারে। এই ঝুঁকিগুলো মোকাবেলা করতেই প্রয়োজন হচ্ছে সেই বিশেষ প্রযুক্তিগুলো যার কথা আগে বলেছি। এই চীনা দলটির অভিজ্ঞতা আছে চীনের মাটিতে 10,000 মিটার পর্যন্ত কূপ খননের। সেই অভিজ্ঞতাই এখন কাজে লাগছে বাংলাদেশের মাটিতে। তবে পৃথিবীর 2 ভিন্ন প্রান্তের ভূতাত্ত্বিক গঠন কাঠামো একরকম হয় না। তাই শুধু অভিজ্ঞতাই নয়, প্রতিটি মুহূর্তে দরকার সতর্কতা, নমনীয়তা আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই প্রকল্পের প্রকল্প পরিচালক নিজেই জানিয়েছেন, এই কূপটির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের গ্যাস প্রাপ্তির সম্ভাব্যতা যাচাই করা। আমাদের মাটির আরও গভীরে কোনো নতুন স্তরে গ্যাস আছে কিনা সেটাই এই অভিযানের কেন্দ্রীয় প্রশ্ন। তিনি বলেছেন, যদি আমরা সফলভাবে এই কূপ সম্পন্ন করতে পারি এবং নতুন গ্যাস আবিষ্কার করতে পারি, তাহলে দেশের জ্বালানি খাতে এটি হবে এক ঐতিহাসিক অবদান। এই কথাগুলো শুনতে যতটা না সরল, বাস্তবে এর পেছনে আছে বছরের পর বছর পরিকল্পনা, কোটি কোটি টাকার বিনিয়োগ এবং সবচেয়ে বড় কথা হলো একটি জাতির জ্বালানি নিরাপত্তার স্বপ্ন। এবার একটু সরে এসে পুরো বিষয়টিকে বড় ছবিতে দেখা যাক। বাংলাদেশ এখন আমদানি করা এলএনজির উপর প্রচণ্ডভাবে নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি চাপ পড়ে। নিজস্ব গ্যাস উৎপাদন বাড়াতে পারলে এই নির্ভরতা কমবে আর দেশের বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রযুক্তি হস্তান্তর। চীনা বিশেষজ্ঞদের সাথে কাজ করে বাংলাদেশি প্রকৌশলীরা যে অভিজ্ঞতা অর্জন করছেন, এটা শুধু একটা কূপের জন্যই নয়, ভবিষ্যতের সব গভীর অনুসন্ধানের জন্য কাজে আসবে। তৃতীয়ত, এই প্রকল্পটি প্রমাণ করছে যে বাংলাদেশ এখন গভীর অনুসন্ধানের প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। এতদিন যে সীমানায় থেমেছিলাম, সেই সীমানা এবার অতিক্রম করছি আমরা। তবে একটি সতর্কতার কথাও বলা দরকার। অনুসন্ধান কূপ মানেই গ্যাস পাওয়ার নিশ্চয়তা নয়। মাটির এতটা গভীরে কি আছে তা সম্পূর্ণ নিশ্চিত করা খননের আগে সম্ভব নয়। তবে বৈজ্ঞানিক জরিপ ও ভূতাত্ত্বিক বিশ্লেষণের ভিত্তিতে বিশেষজ্ঞরা অনেকটাই আশাবাদী। এই প্রকল্পটি সফল হলে এর প্রভাব হবে বহুস্তরীয়। প্রথমত, জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিন 15 মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস যোগ হবে। এটা তাৎক্ষণিকভাবে শিল্প ও গৃহস্থালী খাতে চাপ কমাবে। দ্বিতীয়ত, এই সাফল্য আরও গভীর অনুসন্ধানের দরজা খুলে দেবে। তিতাসের 31 নম্বর কূপ যদি প্রমাণ করে যে এই গভীরতায় গ্যাস আছে, তাহলে দেশের অন্যান্য অঞ্চলেও একই ধরনের অনুসন্ধান শুরু হতে পারে। তৃতীয়ত, বাংলাদেশ চীন এই যৌথ প্রচেষ্টা দুই দেশের জ্বালানি সহযোগিতার নতুন মাত্রা যোগ করছে। ভবিষ্যতে আরও বড় প্রকল্প এই সম্পর্ক
কাজে আসতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তার দিক থেকে একটা মানসিক পরিবর্তনও আনছে। আমরা আর শুধু বর্তমানের মজুদ নিয়েই ভাবছি না, ভাবছি ভবিষ্যতের গভীরতম। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।